মা, মা গো, তুমি আমাকে একলা রেখে চলে গেলে মা। কত শখ ছিল মা গো, আমি রোজগার করব, তোমাকে ভালো মন্দ খাওয়াবো পরাবো, কিন্তু এর যে কিছুই হলো না মা। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। না না, তুমি যেখানে নেই আমিও সেখানে থাকতে পারবো না মা। তুমি আমাকে মাফ করে দিও। এ কি, এত বনের ভেতরে চলে এসেছি, চারপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। না, চারিদিকে তো কারোর কোনো সারা শব্দ নেই। যাই যাই দেখি, ওদিকটাতে যাই। ওহ, কি শান্তি! চারপাশে কি শীতল বাতাস, কোনো শব্দ নেই। চারিপাশ কত নিশ্চুপ, মনে হচ্ছে চোখটা বন্ধ করলেই ঘুমিয়ে যাব। কি রে বাবা, কোথায় চললি রে? কোথায় আর যাব, আমার যাওয়ার জায়গাই বা কোথায়? তুই এখনো আমার ওপর অভিমান করে আছিস রে বাবা? তোমার উপরে অভিমান করতে যাব কেন মা? অভিমান তো আমার নিজের উপর। দেখ বাবা, কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না, তাই তো আমিও তোকে ওই গহীন বনে শিকারে যেতে নিষেধ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে এভাবে গরিব হয়ে পড়ে পড়ে পচে মরবো, আমার তো আর কিছু করে বড়লোক হতে হবে না। শুধু শুধু বনের ভিতর গিয়ে এত কষ্ট করে শিকার করার কি দরকার? তুই তো চাষবাস করেও কিছু একটা করতে পারিস রে বাবা। তা তো পারি, কিন্তু আমাকে কে জমি দেবে শুনি? আমার তো নিজের কোনো জমি নেই। আমি বলি কি বাবা, একবার মহাজনের কাছে গিয়ে বলে দেখ, তার তো কত জমি। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাচ্ছ মহাজনের কেনা গোলাম হয়ে যাই আমি, যখন যা বলবে তাই শুনতে হবে তার। শোনো মা, আমি ওসব পারবো না, তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা, এই বনের ভেতরে শুয়ে আরামে ঘুম দেওয়া হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে। কে 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 তুমি ভাই? তার আগে বল তুই কে, আর এখানে কি করছিস? আগে আমি এক অসহায়, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তো একটু বিশ্রাম নিচ্ছিলাম। বেশ, আমি তো ভাবলাম হয়তো অন্য কোনো মতলবে এই বনে ঢুকেছ। অন্য কোনো মতলব বলতে? এমন ভাব করছো যেন কিছুই জানো না। এই বনে অনেক কিছু পাওয়া যায়, শুনেছি অনেক সোনা দানা হিরে জহরতে ভরপুর এই বন, তাই তো কেউ বনের বেশি গহীনে যেতে পারে না, আর কেউ গেলেও আর ফিরে আসে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমাকে তুমি প্রাণে বাঁচালে। নে রে বাবা, আমি আবার তোমাকে কি করে বাঁচালাম? এই যে এত কিছু জানালে আমাকে, না হলে তো হয়তো আমি ভুল করে বনের ভেতরে চলে যেতাম আর আমার প্রাণটা চলে যেত। বুঝেছি, তোমার এখন একটা থাকবার জায়গার দরকার, চলো আমার সাথে। মা মারা যাওয়ার পর বেঁচে থাকার আগ্রহটাই তো হারিয়ে ফেলেছি, তাই তো মনের দুঃখে বনের ভেতরে আশ্রয় নিয়েছি। আহারে পাগল ছেলে কোথাকার, এখন থেকে আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাকবি। সে যা বলে বলুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মা, তুমি যদি আমার থেকে ওকে বেশি ভালোবাসো না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব, এই বলে দিলাম। পাগল ছেলের কথা শোনো, আমার কাছে তোরা দুই ভাই সমান, এখন থেকে তোরা দুই ভাই আমার সাথেই থাকবি। তাহলে এখন থেকে আমি বাইরের সব কাজ করে বেড়াবো, আর প্রীতম সবসময় বাড়িতেই থাকবে। বাড়িতে থেকে আমি কি করব সারাদিন? কেন, বাড়ির চারপাশে তো কত জায়গা, সেখানে তুমি চাষবাস করবে। এখন ভাই, বাড়ির সব দায়িত্ব তোমার উপর, আমি এখন মুক্ত আকাশে উড়ব। ঠিক আছে, তাই হবে, এখন থেকে আমি সব সময় মায়ের সাথেই থাকবো। নে বাবা, আর কথা না বাড়িয়ে
তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ কর, আবার ঘুমোতে হবে, সকালে উঠে অনেক কাজ। আরে বাহ, সাধু তো বেশ গভীর ধ্যানে মগ্ন এই গহীন বনের ভেতরে। দেখি তো ব্যাপারটা। আরে বাহ, সাধুর তো চয়েস আছে বলতে হবে, জায়গাটা তো বেশ সুন্দর। কে তুমি বৎস, কি চাও আমার কাছে? চাই তো অনেক কিছুই, কিন্তু তুমি কি আমাকে সেসব দিতে পারবে? শোনো বাছাধন, বেশি লোভ করতে নেই, তুই জানিস না লোভে পাপ আর পাপে মৃত্যু। এসব নীতি কথায় পেট ভরে না গুরুদেব, একবেলা না খেয়ে থাকলে তো কেউ খোঁজও নিতে আসে না। আমি জানি তোর মন খুব নরম, কিন্তু তোকে দেখে মনে হয় তুই খুব রাগী আর বদমেজাজি লোক। ওসব কথা ছাড়ুন, আপনি বলুন আমি যা চাইবো তা আপনি আমাকে দিতে পারবেন কিনা। আমার কি আর সাধ্য আছে রে পাগল তোকে কিছু দেওয়ার? সবই তার ইচ্ছে। সবই যদি তার ইচ্ছে হয়, তাহলে এখন যদি আমি তোমাকে এখানে হত্যা করি, তাহলে সেটাও কি তার ইচ্ছে? নিয়তির লেখন কি আর খণ্ডানো যায়? যার যার ভাগ্যে যা যা লেখা আছে তা তো নিতেই হবে তাকে। এসব নীতি কথা শুনে আমার কোনো লাভ নেই, তুমি তোমার কাজ করো, আমি তাহলে চলি গুরুদেব। শোনো বাছা, এই নাও, এই পানির পাত্রটা সাথে রাখো, তোমার মঙ্গল হোক। আরে দাদা, তুমি চলে এসেছো? কি আর করব, গেলাম যে কাজে তা তো হলো না, তাই ফিরে আসলাম। বেশ, এক কাজ করো, তুমি তাহলে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু পানি এনে দাও। পানি দিয়ে আবার কি হবে? এই গাছগুলোর গোড়ায় পানি না দিলে তো গাছগুলো শুকিয়ে মারা যাবে। তাই যদি হয় তাহলে এই নে পানি, এই পানি দিয়ে দে সব গাছের গোড়ায়। যাক, তাহলে শেষমেশ পানিটুকু কাজে লাগলো, ফেলে দিয়ে আসলে আবার কষ্ট করে পানি ভরে দিতে হতো। আমি বলি কি দাদা, তুমি এসব বাদ দিয়ে চাষবাস শুরু করো, তাহলে দেখবে দুবেলায় দুমুঠো ভাতের অভাব হবে না। আমি শুধু দুবেলায় দুমুঠো খেয়ে বেঁচে থাকবার জন্য বাঁচতে চাই না, দরকার হলে আমি দুনিয়া ওলট পালট করে ফেলবো, তবুও আমার অনেক সম্পদ চাই। তুমি পাগল হয়ে গেছো দাদা, তোমার মনটা যত নরম, তুমি বাইরে থেকে ততটাই শক্ত। হয়েছে, তোর আর অত সাফাই গাওয়া লাগবে না, চল এবার গিয়ে খেয়ে নি, না হলে মা আবার বকর বকর শুরু করে দেবে। হ্যাঁ দাদা, চলো তাহলে যাই। বাহ, বেশ কয়টা বেগুন ধরেছে তো, যাক ভালোই হয়েছে। তুমি এখানে দাঁড়িয়ে কি করো মা? দেখ বাবা, গাছগুলোতে কত বেগুন ধরেছে। হ্যাঁ মা, দেখো বেগুনগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ রে, সেজন্যই তো দাঁড়িয়ে দেখছি, হঠাৎ চোখে পড়লো আমার। দিনে দিনে গাছগুলো বড় হয়েছে, তারপর আস্তে আস্তে ফুল ধরলো, এখন ফুল থেকে ফলও ধরে গেছে। হ্যাঁ রে বাবা, কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। আমাদের মতো গরিবদের সব সময় ধৈর্য ধারণ করতে হয়, একটা সময় সব ঠিক হয়ে যায়। মা, তুমি আমাকে নতুন করে বাঁচার মানে শিখিয়েছো, তাই তো আবার নতুন করে বাঁচতে শিখেছি। তুমি না থাকলে হয়তো কোনো বনে বাদারে ঘুরেই আমার দিন চলে যেত। পাগল ছেলে কোথাকার, যা, যে কাজে যাচ্ছিস ঘুরে আয়, আমি রান্না বান্না শেষ করে নি। আরে ওই লোকটা বোধহয় অসুস্থ হয়ে পড়েছে, দেখি তো একটু। কে তুমি বাপু, এখানে কি করো? আমি এক পথিক রে বাবা, এই পথ ধরে যাচ্ছিলাম, হঠাৎ করে বুকের মধ্যে কেমন ব্যথা শুরু করে দিল, তাই এখানে বসে পড়লাম। আহারে বেচারা, তা এই অসুস্থ শরীর নিয়ে তুমি কোথায় চললে খুড়ো? কোথায় আর যাব, ওই পাশের গ্রামে আমার বোনঝি থাকে, তার বাড়িতে যাচ্ছিলাম একটু কাজে। বেশ তো, আমি ওদিকেই যাচ্ছিলাম, চলো তোমাকে সাথে করে পৌঁছে দিয়ে আসি। বেশ বেশ, তাহলে তো খুবই ভালোই হয়, চলো বাছা।
আরে গুরুদেব, আপনি আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে? এই পথ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দর্শন দিয়ে যাই তোদের। বেশ, তো চলুন না, একটু বসে যাবেন, একটু জল মুখে দেবেন। গুরুদেব, আপনি? আমার তো বিশ্বাসই হচ্ছে না, আপনি আবার আমার সামনে। আমি এসেছি এক বিশেষ কারণে বাছা, আমাকে আমার সেই পানির পাত্রটা ফিরিয়ে দাও। ও আচ্ছা, তাই বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওটা আমি খুব যত্ন করে রেখেছি। বেশ, এখন তাহলে আমি চলি, আমাকে যে অনেক দূরের পথে বেরোতে হবে। দেখো দাদা, দেখো গাছের সব বেগুনগুলো কেমন সোনালি হয়ে গেছে। আরে এটা সোনালি রঙের না, এটা তো সত্যি সত্যি সোনার বেগুন হয়ে গেছে। আমরা তো বড় লোক হয়ে গেলাম রে। সত্যি বলছো দাদা? এগুলো সব সোনার? তাছাড়া আবার কি, আমার সব মনের আশা এবার